হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি হিসাব বিজ্ঞানের অধ্যায় 3 দুতরফা দাখিলা পদ্ধতি থেকে কয়েকটি টপিক আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি এবং একতরফা দাখিলা পদ্ধতি। বন্ধুরা, প্রথমে আমরা জানবো হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি কি। হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে চলমান ধারণা নীতি কি। হিসাব বিজ্ঞানের চলমান ধারণার নীতি অনুযায়ী প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে অনির্দিষ্ট কালব্যাপী চলমান, অর্থাৎ অনির্দিষ্ট কালব্যাপী প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান চলতে থাকবে। ওকে, সো এটাই হচ্ছে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান ধারণা করে যে তার ব্যবসা প্রতিষ্ঠানটা একটি অনির্দিষ্ট কালব্যাপী চলতে থাকবে। এখন এই অনির্দিষ্ট কালব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান যখন চলতে থাকবে, প্রত্যেকটি হিসাবকালেরই আমার হিসাব রাখতে হবে, তাই না? অনেক প্রতিষ্ঠান 1 বছরকে একটি হিসাবকাল ধরে, আবার অনেক প্রতিষ্ঠান 6 মাসকে হিসাবকাল ধরে থাকে। সো এইভাবে প্রত্যেকটি হিসাবকাল হচ্ছে বিভিন্ন ভাগে বিভক্ত। এখন কথা হচ্ছে আমরা কিভাবে হিসাব রাখবো। আমরা যখন হিসাব চক্র পড়েছিলাম তখন কিন্তু আমরা অনেকগুলো ধাপ পড়েছি, তাই না? প্রথমত হচ্ছে লেনদেন শনাক্তকরণ, তারপর হচ্ছে লেনদেন বিশ্লেষণ, দেন হচ্ছে জাবেদাভুক্তকরণ, খতিয়ানি স্থানান্তর, রাওমিল প্রস্তুতকরণ, কার্যপত্র প্রস্তুতকরণ। এভাবে কিন্তু আমরা শেষে হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, আর একদম শেষ ধাপ হচ্ছে সমাপনী দাখিলা প্রস্তুতকরণ। এভাবে কিন্তু আমরা হিসাব রাখছিলাম। তো এইভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠান কি করে, তার হিসাবগুলো নরমালি রেখে থাকে। আর পরবর্তী বছরের শুরুতে, একদম পরবর্তী বছরের 1 তারিখে গিয়ে তারা কি করে, একটি প্রারম্ভিক দাখিলা তৈরি করে। সো এটাই হচ্ছে মূলত প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব চক্র। এখন যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার প্রত্যেকটি হিসাবকালে একই নিয়ম অনুযায়ী হচ্ছে তার হিসাবগুলো সংরক্ষণ করে, মানে সে ধারাবাহিকভাবে প্রথমে লেনদেন শনাক্ত করলো, তারপর বিশ্লেষণ করলো, জাবেদাভুক্ত করলো, এরপর হচ্ছে রাওমিল প্রস্তুত করলো। সো এভাবে সে কি করলো, প্রত্যেকটি নীতি অনুসরণ করে বা প্রত্যেকটি ধাপে ধাপে সে কি করলো, হিসাবগুলো সংরক্ষণ করলো। ওকে, সো শেষে আমরা কি করি, সমাপনী দাখিলা প্রদান করি। সমাপনী দাখিলা মানে হচ্ছে আমরা যে আয় ব্যয় সমূহ রয়েছে, ওকে, প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় ব্যয় সমূহ এবং উত্তোলনকে আমরা কি করি, বছরের শেষে বন্ধ করে দিই। আর বন্ধ করার জন্য আমরা সমাপনী দাখিলা প্রদান করি। আর সমাপনী দাখিলা কিভাবে দিতে হয়, ধরো আমরা আয়কে নরমালি কি করি, ক্রেডিট করি। সো সমাপনী দাখিলা অনুযায়ী আমরা আয়কে ক্রেডিট না করে আমরা কি করব, ডেবিট করব। আবার আমরা ব্যয়গুলোকে নরমালি হচ্ছে কি করি, ডেবিট করি, তাই না? খরচ বা হচ্ছে ব্যয়গুলোকে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে ডেবিট করি। তো এখন আমরা কি করব, সমাপনী দাখিলা অনুযায়ী ক্রেডিট করব। সো ডেবিট আর ক্রেডিট টাকা কি হবে, প্লাস মাইনাস হয়ে আমার ওই ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। সো সমাপনী দাখিলার উদ্দেশ্যই হচ্ছে আয় ব্যয় এবং উত্তোলনের যে ব্যালেন্সটা রয়েছে সেটাকে জিরো করে ফেলা, ওকে, একদম শূন্য করে ফেলা। পরবর্তী বছরে আমার কি থাকে বলতো, অ্যাসেট গুলো আর লায়াবিলিটিস গুলো, আর হচ্ছে ওনারশিপ যে ইকুইটি বা মূলধন গুলো আছে সেগুলো। সো পরবর্তী বছরের শুরুতে আমরা কি করব, প্রারম্ভিক দাখিলা প্রদান করব। এই প্রারম্ভিক দাখিলা কি কি হবে, এই যে প্রারম্ভিক সম্পদ, তারপর যে প্রারম্ভিক দায়, আবার মূলধন, এগুলো নিয়ে আমরা পরবর্তী বছরে প্রারম্ভিক দাখিলা প্রদান করব। এখন আমরা দেখবো যে হিসাবের ধারাবাহিক পদ্ধতিটা আসলে কি। ওকে, তো দেখো এখানে লেখা আছে চলমান ধারণার নীতি অনুসারে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে। তো এটা কোন নীতি, চলমান ধারণার নীতি। এটা কিন্তু তোমার বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে আসতে পারে যে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে। ওকে, প্রতিটি হিসাবকাল শেষে পুনরায় একই ধারাবাহিকতায় হিসাব রক্ষণের কার্যসমূহ পরিচালিত হয়। ওই যে আমি তোমাকে হিসাব চক্র সম্পর্কে বললাম, এটাই হচ্ছে মূলত ওই ব্যাপারটা যে প্রতিটি হিসাবকাল শেষে আমরা কি করব, পুনরায় যখন আরেকটা হিসাব শুরু করব, ধরো 2020 সালে আমি একভাবে হিসাব রাখলাম, হ্যাঁ, তো পরবর্তী বছরের গিয়ে 2021 সালে আমি সেম ভাবেই হচ্ছে হিসাবগুলো সংরক্ষণ করছি। সো 2020-এ আমি যেভাবে হিসাবগুলো সংরক্ষণ করেছিলাম সে একই ধারাবাহিকতায় বা একই পদ্ধতি অনুসরণ করে আমি 2021 সালের হিসাবগুলো সংরক্ষণ করছি।
তো 2020 সালে যেই সমাপনী দাখিলাগুলো রয়েছে বা সমাপনী যেই জের রয়েছে সেটা দিয়ে আমি 2021 সালে প্রারম্ভিক জাবেদা প্রদান করব। আবার 2021 সালে হিসাবগুলো সম্পূর্ণ করে পরবর্তী বছরে আমি কি করব, মনে করো 2022 সালে আমি আবার প্রারম্ভিক দাখিলা হিসেবে ওই যে 2021 সালে যে সমাপনী জের ছিল সেটা দিয়ে 2022 সালে আমি প্রারম্ভিক দাখিলা প্রদান করব। তো এই যে আমি 2020 সালে সমাপনী জের থেকে 2021 সালের প্রারম্ভিক দাখিলা প্রদান করছি, এটাই হচ্ছে মূলত হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি। চলতি বছরের সম্পদ ও দায়ের সমাপনী জের সমূহকে পরবর্তী বছরের প্রারম্ভিক জের হিসেবে দেখানো হয়। সো আমি সেম কথাটাই বললাম যে 2020 সালে যে সমাপনী জের থাকে সম্পদ এবং দায়ের, পরবর্তী বছরের শুরুতে গিয়ে আমি 2021 সালের শুরুতে গিয়ে আমি কি করব, প্রারম্ভিক জের হিসেবে দেখাবো। এক্ষেত্রে চলতি বছরের শেষ তারিখের সম্পদ সমূহকে ডেবিট, অ্যাজ ইউজুয়াল সম্পদ সমূহকে আমি কি করব, অ্যাসেট গুলোকে আমি ডেবিট করব, আর দায় সমূহকে আমি ক্রেডিট করব। পরবর্তী হিসাব বছরের শুরুতে প্রারম্ভিক দাখিলা প্রদানের মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয়। তো আমরা জানি যে সমাপনী দাখিলায় আমরা কি করি, আয় ব্যয় আর হচ্ছে উত্তোলন এই হিসাবগুলোকে বন্ধ করার জন্য আমরা উল্টো জাবেদা দিই। উল্টো জাবেদা বলতে বোঝানো হয়েছে যে আমার যে জিনিসটা ডেবিট করার কথা ছিল আমরা সেটাকে ক্রেডিট করি। যেমন ধরো ব্যয় আমরা নর্মালি কি করি, ডেবিট করি, কিন্তু সমাপনী দাখিলার মাধ্যমে ব্যয়কে আমরা ঠিক অপোজিটটা ক্রেডিট করে দিই। কিন্তু আমার সম্পদ আর দায় সমূহ সেগুলো কিন্তু ঠিকভাবেই থাকবে, অর্থাৎ সম্পদ সমূহকে আমি পরবর্তী বছরে নিয়ে ডেবিট করব আর দায় সমূহকে পরবর্তী বছরে নিয়ে ক্রেডিট করব, কারণ এই ব্যালেন্স গুলোকে আমি জিরো করে ফেলবো না। আমার জিরো ব্যালেন্স করতে হবে কোনটা, আয় ব্যয় আর উত্তোলন, এই তিনটাকে আমি জিরো করে ফেলবো। তো বাকি যে সম্পদ এবং দায়গুলো রয়েছে সেগুলো পরবর্তী বছরে আমি প্রারম্ভিক দাখিলার মাধ্যমে দেখাবো। তো এই যে আমরা হিসাব রক্ষণে একটা ধারাবাহিকতা অনুসরণ করছি 2020 থেকে 2021 সাল, 2021 সাল থেকে 2022 সালে সমাপনী জেরগুলো হচ্ছে ট্রান্সফার করছি, এটাই হচ্ছে মূলত হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি। এরপর আমরা জানবো একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি নাম শুনে বুঝতে পারছো, যেই দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র একটি তরফা থাকবে। অনেক সময় একতরফা দাখিলা পদ্ধতিতে দুইটা তরফাও থাকতে পারে, আবার কোনো তরফাও নাও থাকতে পারে। এখন এই একতরফা দাখিলা পদ্ধতি কারা প্রস্তুত করে? আমরা মূলত জানি যে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের সর্বোত্তম পদ্ধতি। এটি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং সর্বজন গৃহীত একটি পদ্ধতি। সো একতরফা দাখিলা পদ্ধতি কারা তৈরি করে? বন্ধুরা, একতরফা দাখিলা পদ্ধতি শুধুমাত্র মনে করো যে সকল প্রতিষ্ঠান ছোট অথবা হচ্ছে যে সকল প্রতিষ্ঠানে তেমন কোনো লেনদেন হয় না, যেমন ধরো হচ্ছে এক মালিকানা প্রতিষ্ঠানগুলো, এই সকল প্রতিষ্ঠানে আমরা মূলত একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করি। সো এখন আমরা দেখবো যে একতরফা দাখিলা পদ্ধতি আসলে কি। যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ছোট ও লেনদেনের সংখ্যা কম, সে সকল প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয়। সো দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে, একটা হচ্ছে যে সকল প্রতিষ্ঠানের আয়তন ছোট এবং যে সকল প্রতিষ্ঠানের লেনদেনের সংখ্যা কম। মূলত এক মালিকানা প্রতিষ্ঠানগুলোতেই দেখা যায় যে লেনদেনের সংখ্যা কম হয় বা ওই সকল প্রতিষ্ঠান আয়তনে ছোট হয়, কারণ মূলধন হচ্ছে শুধুমাত্র মালিকের মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করা হয়, তাই প্রতিষ্ঠানের আয়তন হচ্ছে তত একটা বড় হয় না। সো একতরফা দাখিলা পদ্ধতি আমরা মূলত এই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই পদ্ধতিতে কোনো লেনদেনের একটি পক্ষের, কোনো লেনদেনের দুটি পক্ষেরই এবং কোনো লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না। তো আমরা যখন দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনগুলো হচ্ছে হিসাবভুক্ত করতাম, তখন কয়টা তরফা থাকতো? দুটি তরফা থাকতো। এক পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণকারী আর আরেক পক্ষ হচ্ছে সুবিধা প্রদানকারী। তো পরবর্তীতে আমরা যখন দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করতাম তখন ডেবিট করতাম আর ক্রেডিট করতাম দুই পক্ষকে, তাই না? সো কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা কি করব? একতরফা দাখিলা পদ্ধতিতে হয় আমরা হচ্ছে যে কোনো একটি পক্ষের হিসাব লিখবো অথবা দুটি পক্ষেরই হিসাব লিখতে পারি, কিংবা কোনো পক্ষেরই কোনো হিসাব আমরা লিপিবদ্ধ করব না। সো এই পদ্ধতিটা কিন্তু তোমরা বুঝতেই পারছো এটা কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি না, আর এটা সবাই হচ্ছে ব্যবহার করতে পারে না। যেমন ধরো বড় বড় কোনো প্রতিষ্ঠান হলে তারা কি এই পদ্ধতিতে হচ্ছে লেনদেনগুলো হিসাবভুক্ত করে রাখলে ভালো ফলাফল পাবে? অবশ্যই না। সো বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা যে সকল প্রতিষ্ঠানে অনেক ধরনের ট্রানজেকশন হয় সেই সকল প্রতিষ্ঠান এই পদ্ধতিতে তাদের লেনদেনগুলো লিপিবদ্ধ করবে না। সেখানে দেখো বলাই আছে যে প্রকৃতপক্ষে একতরফা দাখিলা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়।
আর এটা হচ্ছে সবাই ইউজ করে না, এটা সর্বজন স্বীকৃত পদ্ধতি না। এই পদ্ধতিতে কিছু সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণ করা হলেও আয় ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। তাহলে এখানে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ পাওয়া গেছে, মানে হচ্ছে এই পদ্ধতিতে দেখো তোমরা সম্পদ এবং দায়ের হিসাবগুলো রাখবে, কিন্তু আয় বা ব্যয়ের হিসাবগুলো সাধারণত রাখা হয় না। তাই এই পদ্ধতি সর্বজন গৃহীত না এবং এটি বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। এখন আমরা দেখব একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা কিভাবে হিসাব সংরক্ষণ করতে পারি। একতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণ করতে গেলে আমার কিছু জিনিস বের করে নিতে হবে। যেমন ধরো প্রারম্ভিক মূলধন, তারপর হচ্ছে সমাপনী মূলধন, আর হচ্ছে লাভ ক্ষতির পরিমাণ। সো এই তিনটা জিনিস মূলত আমি সূত্রের সাহায্যে বের করব। প্রথমত হচ্ছে প্রারম্ভিক মূলধন, তারপর সমাপনী মূলধন, আর হচ্ছে লাভ বা ক্ষতি। এখন আমরা দেখব যে আমরা সেই হিসাবগুলো কিভাবে বের করতে পারি। তো দেখো এখানে সূত্র দেওয়া আছে, লাভ অথবা ক্ষতি নির্ণয় সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন। উত্তোলন মানে হচ্ছে ব্যবসা থেকে মালিক যদি কোনো কিছু নিজের ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে নেয়, সেটা হতে পারে নগদ সম্পদ বা হতে পারে তোমার আসবাবপত্র বা যন্ত্রপাতি, যে কোনো কিছু যদি মালিক ব্যক্তিগত প্রয়োজনে নেয় সেটাই হচ্ছে উত্তোলন, কারণ মালিক আর ব্যবসা প্রতিষ্ঠান দুইটা হচ্ছে আলাদা সত্তা। এরপর আমরা সমাপনী মূলধন ও উত্তোলন যোগ করে যে টাকাটা পাবো সেখান থেকে মাইনাস করব প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আচ্ছা, এখন অতিরিক্ত মূলধন হচ্ছে সেই মূলধন যেটা মনে করো মালিক ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন আনার পর ব্যবসার শুরুতে হচ্ছে মূলধন আনে, কিন্তু ব্যবসার মাঝামাঝি আরো কিছু নগদ অর্থ অথবা আসবাবপত্র কি করতে পারে, ব্যবসায় দিতে পারে। তো মালিক ব্যবসা প্রতিষ্ঠানকে যা দিয়ে থাকে সেটা নগদ অর্থ হোক অথবা আসবাবপত্র হোক, সেটা হচ্ছে মূলধন। আর অতিরিক্ত মূলধন হচ্ছে কি, মালিক ব্যবসার মাঝামাঝি অথবা ব্যবসায় হিসাবকালে যে কোনো একটা সময় আরো কিছু মূলধন নিয়ে আসলে সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। তো আমরা প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ করব আর মাইনাস করব এই দুইটার যোগফল থেকে। এখন দেখো যদি সমাপনী মূলধন প্লাস উত্তোলন যদি বেশি হয়, ওকে, মনে করো সমাপনী মূলধন যোগ উত্তোলন হলো হচ্ছে এখানে 1 লক্ষ টাকা, ওকে, আর প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন হলো এখানে হচ্ছে 80,000। তাহলে দেখো এখন সমাপনী মূলধন যোগ উত্তোলন যদি 1 লাখ টাকা হয় আর প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যদি 80,000 টাকা হয়, তাহলে আমরা যদি মাইনাস করি তাহলে কোনটা বেশি হবে, এখানে প্লাস অ্যামাউন্ট আসবে যে 20,000 টাকা। সো এইটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লাভ, ওকে। আর যদি সমাপনী মূলধন যোগ উত্তোলন এই দুইটার যোগফল হচ্ছে কম হয়, মনে করে এবার আমি উল্টাটা চিন্তা করি যে 80,000 টাকা হলো হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন আর 1 লাখ হচ্ছে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধনের যোগফল। সো তখন কি হবে, মাইনাস অ্যামাউন্ট আসবে, ঠিক আছে। সো ওইটা হচ্ছে ব্যবসার জন্য ক্ষতি। প্রারম্ভিক মূলধন সমান সমান, প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে কি, প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। অর্থাৎ বছরের শুরুতে মালিকের যে সকল সম্পদ রয়েছে সেগুলো হচ্ছে প্রারম্ভিক সম্পদ, সেখান থেকে আমি যদি প্রারম্ভিক মোট দায়গুলো বাদ দিই তাহলে আমি পেয়ে যাব কি, প্রারম্ভিক মূলধন, ওকে। এবার আমরা দেখবো যে সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করতে হয়। এই সূত্রটাও খুবই সহজ, সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। তাহলে দেখো আমরা প্রারম্ভিক মূলধন কিভাবে পাবো আর সমাপনী মূলধন কিভাবে পাবো। এরপর আমরা যখন এই দুটো বের করব তারপর গিয়ে আমরা লাভ লোকসান বের করতে পারবো, ওকে বন্ধুরা। সো আমার প্রথমে প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধন বের করতে হবে, এরপর গিয়ে আমি লাভ অথবা ক্ষতির পরিমাণ বের করতে পারবো। এখন একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটা দেখে নেওয়া যাক। মিসেস সাহেলা খাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। নিম্নোক্ত তথ্য তার হিসাব বই হতে সংগ্রহ করা হয়েছে। দেখো এখানে 1/1/2017। সো 1/1/2017 মানে হচ্ছে কি, এটা প্রারম্ভিক, ওকে। সেখানে প্রারম্ভিক টাকাগুলো দেওয়া আছে। আর পরবর্তীতে দেখো হচ্ছে 31/12/2017, 31 ডিসেম্বর 2017, এটা হচ্ছে কি সমাপনী। সো আমরা এখানে দেখা যাচ্ছে যে প্রারম্ভিক মোট সম্পদ এবং প্রারম্ভিক মোট দায় দেওয়া আছে, আর এখানে সমাপনী মোট সম্পদ দেওয়া আছে আর সমাপনী মোট দায় দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে বের করব হচ্ছে প্রারম্ভিক মূলধন আর হচ্ছে সমাপনী মূলধন। দেখো বের করছি, মোট সম্পদ 1,20,000 আর হচ্ছে 35,000, ওকে, মোট দায়। সো মোট সম্পদ থেকে যদি মোট দায় আমরা মাইনাস করি তাহলে প্রারম্ভিক মূলধন কত পাওয়া যাবে, 1,20,000 মাইনাস
35,000, তাহলে হচ্ছে 85,000 টাকা আমার প্রারম্ভিক মূলধন। ওকে, এবার আমরা দেখব সমাপনী মূলধন কিভাবে বের করতে হয়। 1,50,000 থেকে আমি যদি মাইনাস করি হচ্ছে 55,000 টাকা, তাহলে আমি পেয়ে যাব সমাপনী মূলধন। তো এটা কত টাকা হবে? 95,000 টাকা। তো দেখো বন্ধুরা, সমাপনী মূলধন হচ্ছে 95,000 টাকা আর প্রারম্ভিক মূলধন হচ্ছে 85,000 টাকা। এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। 2017 সালে অতিরিক্ত মূলধন আনয়ন 20,000 টাকা। সো অতিরিক্ত কত টাকা মূলধন এনেছে? 20,000 টাকা, এবং মালিকের মোট উত্তোলন হচ্ছে 30,000 টাকা। এখানে চেয়েছে যে 2017 সালের সাহেলা খাতুনের লাভ ক্ষতি নির্ণয় করো। সো দেখো, লাভ ক্ষতি সূত্র এখানে দেওয়াই আছে। সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করব, এরপর মাইনাস করব প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখানে দেখো ম্যাথটা করে দেওয়া আছে। প্রথমত প্রারম্ভিক মূলধন হচ্ছে 85,000 টাকা, সমাপনী মূলধন সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়, যেটা হচ্ছে 95,000 টাকা। আর লাভ ক্ষতির পরিমাণ কিভাবে বের করবে? দেখো, সমাপনী মূলধন এখানে আছে কত? 95,000 টাকা যোগ উত্তোলন, যেটা প্রশ্নে দেওয়া আছে 30,000, আর প্রারম্ভিক মূলধন হচ্ছে 85,000 যোগ অতিরিক্ত মূলধন হচ্ছে 20,000। তো এখন যদি আমরা যোগ করি 95,000 যোগ 30,000, তাহলে কত আসবে? 1,25,000। ওকে, এখন যদি আমি যোগ করি 85,000 যোগ 20,000, তাহলে কত আসবে? 1,05,000। ওকে, এবার 1,25,000 থেকে 1,05,000 মাইনাস করলে থাকে 20,000 টাকা। সো লাভের পরিমাণ হচ্ছে 20,000, কারণ আমার এই দুইটার যোগফল হচ্ছে বেশি হয়েছে প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন থেকে। সো যেহেতু বেশি এসেছে এই টাকাটা, সমাপনী মূলধন যোগ উত্তোলন, সুতরাং আমার কি হবে? ব্যবসায় লাভ হবে। এখন দেখো, এখানে একটা কাজ দেওয়া থাকবে, যেটা আমরা হচ্ছে মিলে সলভ করব। দেখি কাজটা। পলাশ কুমার পাল একজন মুদি ব্যবসায়ী। 2017 সালের 1 জানুয়ারি তার মূলধনের পরিমাণ ছিল 70,000 টাকা। উক্ত বছরে তার উত্তোলনের পরিমাণ 15,000 টাকা এবং তিনি কোনো অতিরিক্ত মূলধন আনয়ন করেননি। 31 ডিসেম্বর 2017 তারিখে মোট সম্পদ 1,20,000 এবং মোট দায় 30,000 টাকা ছিল। সো লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করে। তাহলে দেখো বন্ধুরা, আমাদের প্রথমে কি নির্ণয় করতে হবে? প্রথমে আমাদের নির্ণয় করতে হবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। সো প্রারম্ভিক মূলধন এখানে কত আছে দেখি। 1 জানুয়ারি তার মূলধনের পরিমাণ ছিল হচ্ছে 70,000 টাকা। সো দেওয়াই আছে এখানে 70,000। আমার এখানে সম্পদের দায় যোগ বিয়োগ করা লাগছে না। ওকে, আর আমার এরপর বের করতে হবে যে সমাপনী কত টাকা আছে, যে সমাপনী মূলধন কত। সো 31 ডিসেম্বর 2017 তারিখে মোট সম্পদ ছিল 1,20,000 আর মোট দায় ছিল 30,000। সো আমরা মোট সম্পদ থেকে মোট দায় হচ্ছে মাইনাস করব। হ্যাঁ, তো আমরা লিখবো সমাপনী মূলধন সমান সমান সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। তো সমাপনী মূলধন এখানে কত টাকা আসছে? 1,20,000 মাইনাস 30,000, তাহলে এখানে আসে হচ্ছে 90,000 টাকা। ওকে, তো 1,20,000 থেকে তুমি যদি 30,000 মাইনাস করো, তাহলে থাকে 90,000 টাকা। এখন আমার বের করতে হবে লাভ ক্ষতির পরিমাণ কত। আচ্ছা, লাভ ক্ষতির সূত্রটা আমি আবার রিপিট করছি। লাভ ক্ষতির সূত্রটা হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন। তো সমাপনী মূলধন আছে এখানে 90,000 টাকা। ওকে, যোগ উত্তোলন, উত্তোলনের পরিমাণ হচ্ছে 15,000 টাকা, যোগ করলাম। এরপর আমার কি আছে? মাইনাস করতে হবে কি? প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখানে দেখো ক্লিয়ারলি লেখা আছে তিনি কোনো অতিরিক্ত মূলধন আনয়ন করেননি। তো আমার শুধু কি রয়েছে? প্রারম্ভিক মূলধন রয়েছে এখানে 70,000 টাকা। এখন আমরা বের করব লাভ ক্ষতির পরিমাণ কত। আমরা কিন্তু জানি না যে লাভ হয়েছে নাকি লোকসান হয়েছে। দেখি কোনটা বেশি আসে। 90,000 যোগ 15,000 কত হবে? 1,05,000। এর থেকে আমরা যদি মাইনাস করি হচ্ছে 70,000 টাকা, তাহলে আমার আলটিমেটলি কত টাকা আসছে? 35,000 টাকা। ওকে, সো 35,000 টাকা। এখানে দেখো কোনটা বেশি? সমাপনী মূলধন যোগ উত্তোলন। সো এই টাকাটা যেহেতু বেশি এসেছে, আমরা এটাকে কি হিসেবে গণ্য করব? আমরা ধরবো যে প্রতিষ্ঠানে লাভ হয়েছে 35,000 টাকা। তো আমি আবার রিপিট করছি। প্রথমত আমার বের করতে হবে প্রারম্ভিক মূলধন, যেটা এখানে দেওয়াই ছিল 70,000 টাকা। এরপর বের করতে হবে সমাপনী মূলধন, যেটা মোট সম্পদ থেকে মোট দায় মাইনাস করলে আমরা পাবো। সো 1,20,000 থেকে 30,000 মাইনাস করলে 90,000 টাকা। এরপর আমরা দেখবো যে লাভ ক্ষতির পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়।
সো সমাপনী মূলধনের সাথে আমি কি করব, উত্তোলন যোগ করব, যেটা এখানে দেওয়াই আছে 15,000। এর থেকে মাইনাস করব প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তো এখানে কিন্তু কোনো অতিরিক্ত মূলধন আনয়ন করেননি, তাই আমরা শুধু কি লিখতে পারছি, প্রারম্ভিক মূলধন 70,000 টাকা। তো 90,000 যোগ 15,000, 1,05,000 থেকে আমরা 70,000 মাইনাস করব। সো 35,000 টাকা হচ্ছে আমার মূলত লাভ। এভাবেই আমরা একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ অথবা লোকসান বের করব। ধন্যবাদ বন্ধুরা, আজকে আমরা শিখেছি একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে লাভ লোকসান, তারপর হচ্ছে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এগুলা নির্ণয় করতে হয়, আর শিখেছি হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল।